সারপ্রাইজ। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ভীষণ 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 হ্যাপি। তার কারণ বলছি। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো কেন আমি এই মুহূর্তে শাড়ি পরেছি? এই শাড়িটা বহুদিন পর পরলাম জানো, তোমাদেরই কথা শুনে। আচ্ছা, তোমরা গেস করো তো আমি এখন কোথায় যাচ্ছি। গতকাল রাত 9টার সময় প্যাকিং করতে শুরু করেছিলাম। ঘণ্টাখানেকের মধ্যে যতটা পেরেছি ততটা গুছিয়ে নিয়ে আমরা মা মেয়ে যাচ্ছি বাবার বাড়ি, আমার বাবার বাড়ি আর অস্মির মামার বাড়ি। আমার আর কোথায় যাওয়ার জায়গা আছে বলো? ওই একটা জায়গাই আছে যেখানে আমি যেতে পারি। যাই হোক, জানো তো আজকে যে আমরা আমার বাবার বাড়িতে যাচ্ছি, এটা কিন্তু অতটা প্রিপ্ল্যান ছিল না। ওই বলতে পারো হঠাৎ করেই আর কি যাওয়া। কারণ বেশ কিছুদিন আগেই বাবার বাড়ি থেকে ঘুরে গেছি, কিন্তু এই কয়েকদিন ধরে আমার মা আমাকে ফোন করে পাগল করে দিচ্ছিল যে তুই আয়, আমার রানীকে দেখতে খুব ইচ্ছা করছে। কারণ আর জাস্ট কয়েকটা দিন পরই অস্মির স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তখন আমি ইচ্ছা করলেও আর যেতে পারবো না। তাই আমার মা বলে গেল একবার দেখিয়ে দিয়ে যা মেয়েটাকে, আমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাই মায়ের কথা রাখতে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। এছাড়াও আরও একটা কারণ আছে, সেটা বলছি। তবে জানো, এই যে গতকালকে তো অস্মির চুলটা কাটার জন্য সকালবেলা দুপুরবেলা আবার রাত্রে সন্ধ্যের দিকেও এসে ঘুরে গেছি। আজকে গতকালকেই কথা বলে গিয়েছিলাম যে ঠিক আছে, আমরা যেহেতু সকালের দিকেই বেরোবো আর এই রাস্তা দিয়েই যাব, তাহলে কিন্তু চুলটা কাটিয়ে নিয়ে যাব। তো ইনি বলেছিলেন যে ঠিক আছে সকালের দিকেই এসো, আমিও সকালের দিকেই হেয়ারটা কাট করে দেবো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 9টা 10-15 মতো। আসলে 9টার সময় কথা ছিল যে বেরোবো। ওই অস্মি বেরোতে বেরোতে ও কী বলবো আর তোমরাই বলো, একদিকে আমি গোছাচ্ছি আর করছি, সব কিছু নিচ্ছি, শাড়িটারি পরছি, আর সেই ফাঁকে অস্মি একবার ছোটো ঠাম্মিদের বাড়ি চলে গিয়েছিল। তো তাকে নিয়ে আসতে, তাকে ড্রেস আপ করাতে, এটা ওটা করতে আর কি একটুখানি লেট হয়ে গিয়েছিলো 10-15 মিনিট। তারপরে এই পার্লারে আসতে করতে ওই 9:30 মতো বেজে গিয়েছিল। আর পার্লার ওই 8টা থেকে 9:30টার মধ্যে আর কি ওপেন হয়। তো 9:30টার সময় এসেছিলাম, অসুবিধা হওয়ার কোনো কথা ছিল না। তবে জানো, এই পার্লার সম্পর্কে তোমরা আগের দিনে একজন জানতে চেয়েছিলে এটা কোথায়, পার্লারের নাম কি, এটা ওটা। এই পার্লারের সম্পর্কে আমি অনেক দিন আগে থেকেই জানতাম, কিন্তু লোকেশনটা আমি খুঁজে পাইনি। কারণ যে বাজার, সেই বাজার আমাদের বয়ের যে বাউল বাজার, দুটো বাজার আছে, একটা বাউল বাজার আর একটা হচ্ছে মায়েরতলা বাজার। মায়েরতলা বাজারের ওই সাইডে দুটো পার্লার আছে, এবং এটা হচ্ছে বাউল বাজারে যেখানে পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসের ঠিক অপোজিট দিকে পিছনের দিকে আর কি একটা রাস্তা চলে যাচ্ছে। অনেকেই হয়তো তোমরা যারা আমার এই লোকালের মধ্যে আছো তারা বুঝতে পারছো। তো সেদিকে গিয়ে একদম সামনে পুকুরটা জাস্ট ক্রস করি, ডান হাতে আর কি এই পার্লারটা পড়ছে। এই পার্লারটার নাম হচ্ছে মীনাক্ষী পার্লার। তবে এই পার্লারের সম্পর্কে প্রথম খোঁজ আমি জানতে পারি ফেসবুকে পেজ দেখে। হঠাৎ করে পেজটা আমার সামনে আসে, আর তখন দেখলাম এত সুন্দর পার্লার আমাদের বোয়াই লোকালের মধ্যে রয়েছে। একটু অবাক হয়ে গেছিলাম, কিন্তু অনেক খুঁজেছিলাম, কিন্তু লোকেশনটা কোনো মতেই ট্র্যাক করতে পারিনি। অনেক দিন ধরেই ভাবছিলাম মেয়েটার চুলটা কাটাবো, তো ভাবছিলাম একটু ভালো হাতেই কাটাবো। তো যেখানে আমি এর আগে অস্মির হেয়ার কাট করেছিলাম পার্লারে, এর আগে একবার যখন অস্মির বাবার হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিলো, ওই দিদি খুব সুন্দর কেটে দিয়েছিল। তো ভেবেছিলাম যে ওনার কাছে তাহলে কাটিয়ে নেব, যেহেতু এনার খোঁজ আমি পাচ্ছি না। এনার হাতের কাজও খুব সুন্দর, যেটা আমি পেজ দেখে আর কি বুঝেছিলাম। সবার প্রথম এনার পেজটা আমার নজরে এসেছিলো এনার বেকারির আইটেম দেখে। ইনি কেক বানান, আর খুব সুন্দর। এখনকার দিন এই মডার্ন যুগে যেভাবে আর কি কেক অর্গানাইজ করা থাকে বা ডেকোরেশন করা থাকে আর কি, সেই রকমভাবে খুব সুন্দর কেক উনি বানিয়ে থাকেন। তো সেই সূত্রে আমার নজরে আসে। তারপর তো অপশন তারপরে আমার এই হেয়ার কাটিং বা এই পার্লার সম্পর্কে আর কি, তারপর সাজান, উনি খুব সুন্দর রকমভাবে সাজান, ব্রাইডাল মেকআপ করেন বা পার্টি মেকআপও এই সমস্ত কিছু আর কি করেন, সেটা আমার পরে নজরে আসে। কিন্তু সবার আগে ওনার বেকারি শপটা আমার খুব হাইলাইট হয়েছিল আর কি আমার চোখে, যে এই রকম আমরা কেক কি বুঝি, একটা খুব ভালো জন্মদিনের খুব সুন্দর একটা কেক হবে, তো সেটা বুঝি আমরা বর্ধমান, কারণ বর্ধমান ছাড়া এত সুন্দর কেক এই সাইডে পাওয়াটা একটু মুশকিল। তো সেই রকম কেক, আবার সেটা হোমমেড কেক, এত সুন্দর বানানো কেক, সেটা আর কি আমাদের এই লোকালের মধ্যে থাকবে, এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। যাই হোক, অনেক খুঁজে এনার কাছ থেকে একটা বাচ্চা মেয়ে আমাদেরই গ্রামের হেয়ার কাট করে গেছে। তো তার হেয়ারটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, এবং তাকে জিজ্ঞাসা
করেছিলাম যে কোথায় হেয়ার কাট করেছে। যখন তার মুখে শুনতে পারলাম যে সে মীনাক্ষীতে করেছে, তো তখন আমার মাথায় টনক নড়ে যে আমি তো অনেক দিন ধরে এই পার্লারটা খোঁজ করছিলাম, কোথায় লোকেশনটা। সেই তার কাছ থেকে আর কি জানি, লোকেশনটা ট্র্যাক করি, তারপরে আর কি এখানেতে আসা। এখানে যখন গতকালকে এসেছিলাম তোমাদের দাদাভাই বলছে এ মা এটা তো আমি চিনি। আমি বললাম তাহলে এতদিন ধরে আমি খুঁজে বেড়াচ্ছি, তুমি বুঝতে পারছিলে না, তোমাকে আমি বলছিলাম। আর আমি যখন খুঁজে বের করলাম তখন তুমি বলছো জানি অস্মির হেয়ারটা ভেবেছিলাম যে রাখবো, কারণ তোমরা জানো যে অস্মিকে ডান্স ক্লাসে ভর্তি করিয়েছি, আর এখন মেয়ের আমার ডান্সের খুব নেশা, তালগুলো একটুখানি আর কি এখন তুলতে শিখেছে। তো সেহেতু ভাবছিলাম একটুখানি চুলটা রাখবো। কিন্তু এই মেয়ে আমার কি আর বলবো বলো, এখনও 3 বছর বয়স হয়ে গেল, এখনও ঠিকমতো করে হাঁটতে দৌড়াতে এখনও পর্যন্ত শিখলো না। 10 পা যাবে আর একবার করে ধূপ ধূপ করে পড়ে যাচ্ছে। আবার চোখের সামনে চুলটা অনেকটা বড় হয়ে গেছে, তো চোখের সামনে যখন চুলটা আসছে ও চুলটা চোখের থেকে আর কি সরাতে গিয়ে উল্টে যাচ্ছে পিছনের দিকে। মানে আমার দেখে এত হাসি পাচ্ছে, মানে সে কী বলবো, মানে চুল সরাতে গিয়ে ও যখন ধপ করে পড়ে যাচ্ছে আমার ভীষণ হাসি পাচ্ছিল। কিন্তু তখন আমার মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে যে আমার সামনে চোখের থেকে চুল সরাতে গিয়েও ধপ করে পড়ে যাচ্ছে। এখন এই জাস্ট আর মানে হয়তো আর 1 সপ্তাহ আছে, এরপরে আর কি ও স্কুলে ভর্তি হবে, ওকে বাসে যাতায়াত করতে হবে। এবং তোমরা জানো আমার বাড়ি থেকে ওর যে স্কুলের ডিস্টেন্সটা বহু দূর। তো সেই চুল সরাবে না কি হবে, আমার তো একটা টেনশন তো কাজ করছি এখন থেকে। এই দেখো কত চুল ওর মানে কাটা হচ্ছে। অস্মির তো ভীষণ কষ্ট হচ্ছে, তোমরা একটু পরেই দেখতে পাবে। কিন্তু ওর কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছে যে এতটা চুল ভেবেছিলাম আমি রাখবো, সেইভাবে বড় করছিলাম, কিন্তু দেখো ফাইনালি আমাকে কাট করে দিতেই হচ্ছে। তোমরা একদিন আমাকে কমেন্ট করেছিলে বাচ্চার চুল যত ছোটোবেলায় কাটবো তত নাকি বড়োবেলায় আর কি ভালো হবে। তো কি বলবো, হয়তো ইচ্ছা তো করে যে একটু বড় রাখি, কিন্তু আমার উপায় নেই, আমাকে আর কি কাট করেই দিতেই হবে। তো সেই জন্য অস্মির বাবা তো ভীষণ চিন্তা। স্কুল নিয়ে আমাদের মনের মধ্যে কোনো ডাউট নেই, কিন্তু এই যাওয়া আসা মানে এই বাসে যাবে আসবে, আমি দিয়ে আসবো নিয়ে আসবো, এই জিনিসটা অস্মির বাবার মনেও ভীষণ ভয়, আর আমার মনেও তো ভয় তো কাজ করছেই। তো সেই জন্যই আর কি চুলটা কাটিয়ে দেওয়া। যাই হোক, মেয়ের আমার হেয়ার কাট একদম শেষ, কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মেয়ের হেয়ার কাট। আসলে অস্মির পিছনের দিকে চুলটা অনেকটা কার্লি, ঠিক আমার মতনই, তো সেই জন্য পিছনের দিকে একটুখানি কাটতে সবারই অসুবিধা হয়। আমরাও যখন বাড়িতে কাটতাম আমাদেরও অসুবিধা হতো, তো ওনারও একটু অসুবিধা হয়েছে, সেজন্য একটুখানি টাইমটা আর কি একটু বেশিই লেগেছে। যাই হোক, এই দিদির ব্যবহার ভীষণ ভালো, কি মিষ্টি, যেমন দেখতে মিষ্টি ঠিক সেরকম ওনার ব্যবহারও মিষ্টি, ভীষণ মিষ্টি ব্যবহার, এবং খুব সুন্দরভাবে অস্মিকে বুঝিয়ে ওনার চুলটা কাটছিলেন। এরপরই শুরু হবে আমার মেয়ের কান্না। এতক্ষণ ধরে মানে বুকে পাথর চেপে চুপচাপ বসে রয়েছে, মানে ম্যাম মানে ওর দিদি আর কি যেভাবে আর কি বলছেন যে এরকম করে থাকো ওরকম করে থাকো, অস্মি ঠিক সুন্দর সোনা বাচ্চার মতো সবটা শুনছে, কিন্তু তারপর আর ও আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কি হলো, চোখে জল পড়ছে কেন? কি হয়েছে? কি যে কান্নাকাটি শুরু করেছে, ওর এই কান্না দেখে আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছিল, জানো, যে আমরাও যখন ছোটোবেলায় চুল কাটতাম, তবে পার্লারে এসে তো কাটতাম না, আমাদের বাড়িতে নাপিত এসে আর কি কেটে যেত। তো ওই কাকু যখন মানে ওই দাদা মানে নাপিত দাদা যখন আর কি আমাদের বাড়িতে আসতেন, ওনাকে দেখেই আমরা আগে কাঁদতে শুরু করে দিতাম। তারপরে তো চুল কাটা, কত কষ্ট করে আমাদের চুল কাটতে হতো, আর আমরা 2 বোনে ঠিক এইরকম করেই ভ্যাবা করে কাঁদতাম। আর আজকে ঠিক সেম জিনিসটা আমার মেয়ে করছে। কি কিউট লাগছে, খুব সুন্দর লাগছে মা, খুব সুন্দর লাগছে মা, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, কি সুন্দর। সবাই বলতো অস্মিকে খুব সুন্দর লাগছে, ঠিক আছে, অস্মিকে খুব সুন্দর।
পার্লারে চুলটা কাটতে বেশ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো আমাদের। ওই যে বললাম চুলটা একটু কাটলি তো পিছনের দিকটা, তো সেই জন্য কাটতে অনেকটাই সময় লেগেছে। আর যদি ওর চুলটা একটু স্ট্রেট হতো তাহলে এই ডল কাটটা দেখতেও খুব সুন্দর মানাতো মুখে, এবং টাইমটাও আর কি কম লাগতো। কিন্তু কিছু করার নেই, ভগবান যেমনভাবে ওকে বানিয়েছেন সেরকমই তো হবে। তো সেই জন্য আর কি এত তাড়াহুড়োর মধ্যে অস্মিকা জুতোটাও পরায়নি, পার্লার থেকে সোজা বার করে এসে টোটোয় আর কি বসিয়ে দিয়েছিলাম। কারণ এই যে টোটোর যিনি ভাই যাচ্ছেন আর কি, ওনারও অনেকটা লেট হয়ে গেল আমাদের জন্য। কিন্তু কি করব বলো, আমার কিছু উপায় নেই, তার জন্যই আর কি এইভাবে করা। আর আমার মা তো মানে সব থেকে বেশি যদি কেউ বলে থাকে আমাকে ওর চুলটা কাটতে হবে চুলটা কাটতে হবে, সেটা হচ্ছে আমার মা। আমার মা আমাকে জাস্ট পাগল করে দিচ্ছিল। আমি এসেছি, তুমি দাঁড়িয়ে আছো ওখানে। এই এই কি সুন্দর রং করেছে। এই যে এই বাড়িটা, এই বাড়িটা। ওরে বারে, আমাকে দেখতে পেলে? হ্যাঁ, ছোট বাচ্চা হয়েছে গো মা। বলছে ছোট বাছুর হয়েছে গো মা। দাঁড়া দাঁড়া, আমি নামিয়ে দিচ্ছি। ও পারবি না, পড়ে যাবি রে। কি কান্না, চুল কেটেছে বলে কি কান্না। চল দাও। জল দাও, জল দাও। এইটা কই, এখানে মরিটা কই, এটা কই গো, এটা কই ঠিকই তো, এখানে মরাইটা ছিল কই গো, কোথায় গেল মরাইটা? বসো ভাই, একটু জল খেয়ে যাও। না কি কান্না, চুল কেটেছে, আমি তখন মনে করছি মা মাসিও কেটেছে আর তুইও কেটেছি, তুইও কাঁদছিস না। বলছে এদের একটা ননি বাছুর হয়েছে রে। আমার ঢুকতে বলছে ওইটা কই, মরাইটা মাঝখানে ওখানে নাই, বলছে এইটা কই, এটা কোথায় গেল? আমরা কি করবো, মাছ চাই মাংস চাই, কোথায় টাকা পাবো, আমরা ধান বিক্রি করে দিচ্ছি। দেখ আমার ছোনাটা আমার করতে আমার গোটা আমার করতে একবার কি খুশি দাদা মামা ঘরে ওগুলো পড়তে হয়, কুটুম বাড়ি এসে ওগুলো পড়তে হয়, ওগুলো কুটুম বাড়ি এসেছো তুমি, এটা পড়ে থাকো একবার, আমার পড়ে থাকলে পড়ে থাকতে হয়। কুটুম বাড়ি এসছো, জল দে গো আমার নানিকে, জল দে গো তুমি, জল দে। আমার মেয়ে তার মামুনির কাছে আবদার করেছিল যে যেন দুধের ক্ষীর বানিয়ে রাখে, আর সে গিয়ে সেই দুধের ক্ষীর খাবে। আসলে আমাদের আগের যে গরু বাছুরটা ছিল তো সেটা বিক্রি করে দিয়ে একটা নতুন গরু বাছুর নেওয়া হয়েছে। তো সেটা শোনার পরই মা বলে যে তুই বাড়ি আয়, তোকে আমি গ্লাস গ্লাস দুধ খাওয়াবো। তখন বলেছে যে দুধ আমি খাবো না, ওই দুধটাকে তুমি ক্ষীর করে রাখবে, গিয়ে ক্ষীরটা আমি খাবো। তোমরা জানোই অস্মি দুধ খেতে একদমই পছন্দ করে না, তাই মা ওর জন্য ক্ষীর বানিয়ে রেখেছে। তাই একটা মিষ্টি এবং তার সাথে একটুখানি ক্ষীর দিয়েছে ওকে দেওয়ার, মানে ওকে খাওয়ার জন্য। সেটা পেয়ে মেয়ে আমার এত খুশি, সে আর তোমাদেরকে আমি কি বলবো। যাই হোক, তোমাদের মনে আছে কি এর আগের বার যখন আমি মঙ্গলপুর এসেছিলাম, মানে আমার বাবার বাড়ি এসেছিলাম, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে দিদি তুমি সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে তোমার বাবার বাড়ি আসবে। এই কথাটা আমার খুব মনে লেগেছিল জানো, আমি মনে রেখেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট টাইম যখন যাব তখন আমি সত্যিই শাড়ি পরে যাব। তাই এত তাড়াহুড়োর মাঝখানেও আমি শাড়ি বের করেছি এবং সকালবেলায় সেই ব্লাউজ আমি দেখেছি আমার গায়ে হচ্ছে কি না, দেখলাম যে হচ্ছে না, আবার সেই ব্লাউজের সেলাই খুলে তাকে ফিটিংস করে তারপর সকালবেলায় আমি পরে এসেছি। জানো এত তাড়াহুড়ো থাকে, মানে
সুমনা তো দৌড়ায় ওই বাড়িতে, তোমরা জানো, তবুও কেউ কেউ আমাকে বলে, আমার কি যখন আমি টোটোয় উঠছি তখনও আমাকে বলে কি এমন করেছে, এত তাড়াহুড়ো কিসের, এই কথাটা শুনে তারপরে আমি এখানেতে আসি। ভগবান, মানে কি বলবো, মানুষ চোখ থাকতেও অন্ধ। চোখ, আর তোমরা আমার ভিডিও দেখো এবং এবং যারা চোখের সামনে দেখতে পাচ্ছে যে সুমনা কি করছে, একটা মানুষ, ধরো আমি সুমনার কথা বাদ দাও, যে একটা মানুষ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করে যায় তারা সেটা নিজের চোখের সামনে দেখতে পায়, কিন্তু তারপরেও যখন এই কথাটা তাদের মুখ থেকে বেরোয়, কি এমন করেছে, কিসের এত তাড়া, মানে সত্যি তখন মনে হয় যে ভগবান ভগবান, মানুষ চোখ থাকতেও অন্ধ, সেটা এই ব্যক্তিগুলোকে দেখি আর কি আমার মনে হয়। যে যাই হোক, তাদের জন্য আর কি এই প্রবাদটা একদম পুরো পারফেক্ট। তো একটুখানি মায়ের সাথে ঘোরাঘুরি করছিলাম, বাইরে খামারটাতে একটুখানি ঘুরছিলাম, আমাদের কলা গাছে একটা বড় কলার কাঁদি হয়েছে, তো সেটা দেখছিলাম। আর এদিকে মহারানীকে আমার দেখো এত বদমাস, গিয়েছে ওই যে ছোট্ট ননি বাছুরটা রয়েছে, তো তাকে গিয়ে ভয় খাওয়াতে। আর যেহেতু অশ্মি আর কি অচেনা, মানে যবে থেকে গরু বাছুরটা এসেছে তখন তো আমরা থাকিনি, এই প্রথম আর কি দুজনের সাক্ষাৎকার হচ্ছে, এও বাচ্চা দুজনেই বাচ্চা, কিন্তু আমাদের অশ্মি তো একদম পাকা বাচ্চা। তো দেখো কীরকম ভয় পাচ্ছে, আমি দূর থেকে ওকে বলছি সরে আয়, ওই ভয় পাচ্ছে, কিন্তু কে কার কথা শোনে। তারপরে বকে ঝোঁকে তারপর নিয়ে এসেছি, যখন একটু বকলাম মানে ওকে নাচ দেখাচ্ছে, মানে আমি যত হাসছি আর আমার মা তত হাসছে যে ও করছেটা কি। যখন বকলাম যে বাছুরটা ভয় পাচ্ছে তুই সরে আয়, তখন আবার ওই বড় গরুটার কাছে গেছে, মানে এক ফোঁটাও ওর মনে প্রাণে কোনো ভয় নেই। তারপর স্নান করিয়ে দিয়েছি, আর এইগুলো হচ্ছে আমার মেয়ের সাঙ্গপাঙ্গ, এখানেতে এদের সাথেই খেলাধুলা করে। এখনও 2-3 জন আছে, তো তারা আর কি বিকালবেলায় আসবে, তারা এখন সব স্কুল গেছে, আর এরা তো ছোটো বাচ্চা, এখনও স্কুল টুল অতটা যায় না, এদের সাথেই এখন খেলা করছিল। সবারই স্নান হয়ে গেছে, এখন 3 জনে মিলে না 4 জনে মিলে খেলা করছে। আবার মুখ দেয়। আমি মুখ দিই। হ্যাঁ তুই ভালো মেয়ে, আমি মুখ দিই। হ্যাঁ তুমি ভালো ছেলে। কে পচাটা দাও লেগে, আমি মুখ দিই। তুই মুখ দিসনি, চেটে করে পরিষ্কার করে দিলি। এরকম আমি এটাকে নিয়ে খেলছি। আমি হুম, তবে জানো তো, এবারে এই সাত্ত্বিক, মানে যে রেড কালারের জামা পরে ছোট্ট বাচ্চাটা রয়েছে, আমার এক ছোট্ট ভাইপো, তার এবারের মুডটা কিন্তু আমি একটু অন্যরকম দেখেছি, ঠিক একদম ডিটো আর কি অশ্মির জেরক্স কপি তৈরি হচ্ছে, কি জেদ, কি রাগ, রূপটাই চেঞ্জ হয়ে গেছে। হাই, দুপুরের পর একেবারে এখন বাজছে ঘড়িতে 9:45, খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ডিনার কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আমি খুব ঘুমিয়েছি, মানে যেদিন আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আসি, কে ভোলা, আমি ভোলা, শ্বশুর বাড়ি থেকে আর কি বাবার বাড়িতে আসি, সেই দিন আমি মারাত্মক রকমের এখানেতে আসার পর টায়ার্ড ফিল করি। যাই হোক, ইগনোর, অশ্মিকে ইগনোর, এখন বকর করতেই থাকবে। আগে তো তুমি গান করছো, গানটা শুনতে আমার ভালো লাগছে। যাই হোক, যেদিন আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে আসি, চলেছ এই পথে আমাকে তুমি কথা বলতে দিচ্ছ না, তাই হাসছি, আমাকে কথা বলতে দাও। আচ্ছা, ওর গান একদিকে চলুক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমার কথা একটুখানি তোমরা শোনো। তো যেদিন আসি আর কি, তো সেই দিন আমার এত মারাত্মক রকমের টায়ার্ড থাকি আমি, তো এসে থেকে মানে দুপুরে সেই খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর এটাই হয় একটা কথা বলতে গিয়ে 1000বার আটকে যাওয়া। তো এত মারাত্মক রকম ভাবে আমি টায়ার্ড ফিল করি, তো সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে আমি সেই মরার মতো করে ঘুম দিয়েছি। হ্যাঁ, সত্যি করি মরার মতো করে ঘুম দিয়েছি। ওই ধরো তুমি ভাবো 1:30, 2টোই ভাবো, তো 2টো থেকে ঘুমোতে আরম্ভ করেছি। ঘুম থেকে উঠেছি তখন ঘড়িতে বাজছে 7:30, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 7:30, 5 ঘন্টা, 5.5 ঘন্টা ধরে আমি ঘুমিয়েছি। আবার এমন ঘুমিয়েছি, মরার মতো করে ঘুমিয়েছি। মাঝখানে অশ্মি উঠেছে ওই 4টের দিকে, 4টের দিকে, 4:30 দিকে, কটা বাজলো ভগবান জানে, ঘড়িও দেখিনি, ঘুমের ঘরে
অস্মি 4টা সাড়ে 4টার দিকেই তো ওঠে, তো হয়তো সেই সময় দিয়ে আর কি উঠেছিল। তো উঠেছে, তারপর উঠে আমাকে বলছে মা আমি বাইরে যাব। আমি যা যা যা, মানে চোখ খুলতে পারছি না, তার আগে বলছি যা যা, কারণ আমি জানি যে বাইরে তো সবাই আছে অস্মিকে দেখে রাখবে। এটা আমার শ্বশুর বাড়িতে সম্ভব হতো না, কারণ অস্মি যখন বলবে বাইরে যাবো, বাইরে যেতে হবে, তো আমাকেও সাথে সাথে ওর সাথে সাথে বেরোতে হয়, কারণ আমি জানি কে দেখবে ওকে, বাইরে কি করবে না করবে। মানে অস্মি বাইরে থাকবে আর আমি ঘরের ভেতরে ঘুমাবো, সেটা আমার শ্বশুর বাড়িতে আমি স্বপ্নেও সেটা কল্পনা করতে পারি না, একমাত্র সেটা এখানেতেই সম্ভব। তো ওকে বললাম যা যা যা, বাইরে যা বাইরে যা বাইরে যা। তো অস্মি বাইরে গেছে, তারপরে ও যা যা আর কি, মানে সকাল মানে যেটা দুপুরে ছিল, এখন কি বলতো গ্রীষ্মকাল, মানে এপ্রিল মাসের আজকে হয়তো 23 তারিখ মেবি, আজকে হচ্ছে সোমবার। তো এখনো পর্যন্ত সকাল আর বিকালটা কি ঠান্ডা। তো ওকে একটুখানি ড্রেস ফুল প্যান্ট এই সমস্ত কিছু পরিয়ে দিয়েছে মা, তারপরে ও ঘুম থেকে উঠে দুধ খায়, দুধ খাইয়ে দিয়েছে মা। তারপরে ও দুধ খাওয়ার পর খেলতে গেছিলি, তো খেলতে খেলতে নিয়ে গিয়েছিল মা। তাহলে কোথায় ছিলে? ঘরেই খেলছিলে? আচ্ছা, ও ঘরেই খেলছিল, আমি তাও জানি না। তো যাই হোক, তো এই দেখাশোনা করেছে, আর আমি সেই মরার মতো ঘুমিয়ে যাচ্ছি। আর আমাকে সত্যি কথা বলতে কেউ তোলেও নি। ভাই স্কুলে গিয়েছিল, এসে থেকে তো ভাইয়ের সাথে দেখা হয়নি, স্কুল থেকে ফিরেছে ওই 4:30টার দিকে। তো ও স্কুল থেকে ফিরে একবার দুবার বলছিল বদি ওঠ বদি ওঠ বদি ওঠ করছিল। তো আমি তাতেও মানে সে এমনি করে ভাইকে দেখলাম, তো ভাইকে বললাম ভালো আছিস, ভাই বাবা ঘুমের ঘরে যে হ্যাঁ ভালো আছি, এবার ওঠ ওঠ। আমি তাতেও উঠতে পারিনি, মানে মনে হচ্ছে যেন যত রাতের ঘুম আমার চোখের পাতা ভারী হয়েছে, খুলতে পারছি না। দিয়ে 7:30 তখন বাজছে, তখন আমি নিজেই ঘুম থেকে উঠলাম, উঠে একটুখানি চাটা খেলাম। মা বলছে দুধ গরম করে দিই, তো আমি বললাম যে না দুধ গরম আর খাবো না, তো দুধ চা বানিয়ে দাও। তো দুধ চা বানিয়ে দিল মা, তো খেলাম, খেয়ে একটুখানি গল্প গুজব করছিলাম। তা করতে করতে এখন 9:45 মতো বেজে গেছে, আর চুল ধরে টানছে, 9:45 মতো বেজে গেছে। তো এখন আমার ঘুম পাচ্ছে না। আমার ঠাকুমা বলছে ঘুম থেকে ওঠে চোখগুলো পুরো ফুলিয়ে দিয়েছিস। যাই হোক, মানে এইভাবে যে নিশ্চিন্তে ঘুমটা, সেই বাবার বাড়িতে দিয়ে গেছি শ্বশুর বাড়ি থেকে, আবার এখানে এসেছি, আবার এই নিশ্চিন্তে ঘুমটা হলো। নাহলে এইরকম নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুম আমার এখানেতেই হয়, ওখানে হয় না। যাই হোক, এখন চুল টানাটানি চলছে, আর অস্মি চুল কেটেছে, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, এত পরিমাণে চুল হয়েছিল। এই চুলগুলো একদম মানে এই পর্যন্ত, মানে ঠোঁটে, মানে এই চুলগুলো মুখেতে ঢুকে দাঁতা করে কামড়াচ্ছিল। আর এই ঘাড়ের চুলগুলো পিছে নেমে গেছিল, মানে একটু তো চুলটা কাটলি আমার মতো। তো এই চুলগুলো একবার পুরো যখন টানছে দিয়েছি পিঠেতে, আর সেই চুলটা এখন ঘাড়ের ওপরে উঠে গেছে। আর এই চুলটা আবার বেড়ে যাবে, আবার 2 দিন পরে সব বেড়ে যাবে। এতক্ষণ মনে বললো না, যেই আমি বললাম তেমনি মনে পড়ে গেল। এই দেখো ঘাড়ের চুলটা এখন ওইভাবে রয়েছে বলে বোঝা যাচ্ছে, নাহলে একদম চুলটা একদম পুরো মানে ঘাড়ের ওপরে, মানে ঘাড়ের সাথে চুলের কোনো টাচই নেই। তো যাই হোক, আমার মেয়ের হেয়ার কাটটা, চুল কেটে দিয়েছে। হেয়ার কাটটা কেমন লেগেছে জানিও, টাটা, বাই বাই, গুড নাইট, আবার গুড নুন। আবার বলো আমাকে কেমন লাগছে চুল কেটে, কেমন লাগছে? পচা, সবাই বলবে খুব সুন্দর লাগছে অস্মিকে, সুন্দর। চলো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, টাটা, গুড নাইট, বাই। গুড নাইট। চুলটা বাঁধতেই হবে, এই চক্করে আমি চুল খুলে থাকি না, এই চক্করে আমি এইভাবে মাথায় ছুটি বেঁধে থাকি। আমি জানি আমার চুলটা টেনে একবার শেষ করে দেবে। গুড নাইট, বাই, টাটা।